আপনারা দেখছেন যমুনা টেলিভিশনের পর্দায় বাংলাদেশ ইলেকশন। আমাদের সঙ্গে রয়েছেন তিনজন অতিথি। পরিচয় করে দিই আরও একবার। তাহসিন রিয়াজ, এনসিপির যুগ্ম সদস্য সচিব, আছেন সেলিম খান, সম্পাদক প্রকাশক ফ্রন্ট পেজ, আছেন নীলোফার চৌধুরী মুনি, সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য। নীলোফার চৌধুরী মুনি, আপনার কাছেই আসতে চাই। তারেক রহমান নির্বাচনের আগে দেশ জুড়ে ছুটে বেরিয়েছেন, তার আগে আন্দোলনেও নেতৃত্ব দিয়েছেন নির্বাসিত জীবনের থেকেই। দেশ জুড়ে ছুটে বেরিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেছেন। নির্বাচনের ভূমিধস জয় পেয়েছে বিএনপি। তার ক্যারিশম্যাটিক কোনো নেতৃত্বের প্রভাব কি এতে ছিল কিনা? কেননা বেগম খালেদা জিয়াকে ছাড়া এই প্রথম অন্য এক প্রেক্ষাপটে বিএনপির নির্বাচনে অংশ নেওয়া। দেখেন, ক্যারিশমেটিক তো ছিলই কিছু, এটা উত্তরাধিকার সূত্রেই আছে, আমি বলবো জিনগত একটা আছে। আর দ্বিতীয়ত হলো উনি এত বেশি পরিস্থিতির শিকার ছিলেন, এত বেশি নেগেটিভ অবস্থানে ছিলেন আওয়ামী লীগের রুশানলে, এত বেশি যে উনি দেশেই ফিরতে পারেন না। ওনাকে একদম লিখিত বন্ডের মধ্যে লিখিত নিয়ে ওনাকে বাধ্য করা হয়েছিল বিদেশ যেতে, এবং তার আগে ওনাকে শারীরিকভাবে যে নির্যাতন করা হয়েছিল, সব মিলে উনি এই যে 17 বছর সামথিং উনি বিদেশ থাকতে বাধ্য হয়েছেন, দেশে আসতে পারেন। এটা জনগণের মধ্যে কিন্তু একটা, যেই শুনে তার মধ্যে একটা রিভার্গেশন করে, 1 নাম্বার। 2 নাম্বার, উনি যে পরিশালিত বক্তব্যগুলো রেখেছেন ওখানে থেকেও ভার্চুয়ালি এবং এখানে আসার পরেও, এই বক্তব্য তাকে অনেক দূর তাকে টেনে নিয়ে গেছে। এই যে ক্ষমাশীল একটা দৃষ্টিতে, আমি মনে করি যেটা আওয়ামী লীগকে নিয়ে যে কথা বিবিসি বাংলা প্রশ্ন করেছিল যে আপনি কি, আপনার সঙ্গে এমন করা হয়েছে, আপনি কি চান, প্রতিশোধ চান? উনি বলেছিলেন আমি প্রতিশোধ চাই না, আমি বিচার চাই। এই যে প্রতিশোধ চাই না এবং প্রতিশোধ যে চান না, এটা কিন্তু প্রকারান্তরে অনেকভাবে আজকে পর্যন্ত বুঝিয়েছেন যে উনি কারো পারতপক্ষে সমালোচনা করেন না ওইভাবে, যতটা করা উচিত ছিল। আপনি দেখেন ফ্যাসিস্টের যে নায়ক শেখ হাসিনা, উনি কত বাজে আজে বাজে কথা বলতেন, কতভাবে ইনিয়ে বিনিয়ে মুখ চোখ বিকৃত করে একটা মানুষকে মানুষই মনে করতেন না। এই জায়গাটায় যদি আমরা দেখি, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও দেখেছি, উনি এত কষ্ট পেতেন, এত শারীরিক মানসিক কষ্ট দিতেন, তারপরেও উনি ওইভাবে কিছুই বলে নাই। এবং এই 5ই আগস্টের পরে পালিয়ে যেতে বাধ্য হওয়ার পরেও কিন্তু কিছুই বলে নাই, যেটা বলা উচিত ছিল। অন্য কয়জনে পারতো জানি না, আমি হলেও হয়তো বলতাম, বাট এই যে মা এবং ছেলে কিছুই বলে নাই ওরকম করে। এটা মানুষকে বিমোহিত করেছে, আনন্দ দিয়েছে, মানুষ তার প্রতি বিশ্বাস অর্জন করতে পেরেছে এইখানে। যে আমি যদি আজকে, আপনি আমার একটা হাত ভেঙে দিলেন, আমি কালকে আপনার 2টা হাত ভেঙে দিলাম, পরশুদিন আপনি চান্স পেয়ে আমার 4টা হাত পা ভেঙে দিলেন, এটা তো কোনো সলিউশন না। সলিউশনটা একটা জায়গায় এসে থামতে হবে, কাউকে না কাউকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। হ্যাঁ, বিচারের জায়গায় হোক, এটার জন্য আইন আছে, কানুন আছে, সব কিছু আছে। আপনি আমার হাত ভেঙেছেন, পা ভেঙেছেন, কিন্তু আমি আপনাকে আর সুযোগ পেলেও কিছু করতে চাই না। আমি এটা বিচারের কাছে সমর্পণ করতে চাই, অথবা সেখানেও যদি ব্যর্থ হয় আমি গডের কাছে বিচার দিয়ে যাই, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছেন। ওই সময়টায় যে সময়গুলো গিয়েছে, তার 1 সন্তানকে মেরে ফেলা হয়েছে পরোক্ষভাবে, 1 সন্তানকে দেশান্তরী করা হয়েছে, তাকে জেলখানায় ভরা হয়েছে, তাকে যে নির্যাতন, জেলখানায় প্রতিদিন নির্যাতন করেছে, তারপরেও কিন্তু উনি সহ্যের চরম সীমানায় গিয়েও উনি কিন্তু খামোশ বলেন নাই, বাজে কথা বলেন নাই। এই জায়গাগুলো আমি মনে করি যে তারেক রহমানকে নতুন একটা মাত্রায় নিয়ে গেছে এবং সেই যোগ করেছে। সেদিক থেকেই তার যোগ্যতার প্রমাণ মিলবে সরকার পরিচালনায়। সেলিম খান, আপনার কাছে যে বিষয়ে আসতে চাই, প্রধানমন্ত্রী অর্থাৎ নারী হোক কিংবা পুরুষ, প্রধানমন্ত্রীকে ওইভাবেই জাস্টিফাই করা উচিত বলে আমি মনে করি। তারপরে 91-এর পর থেকে 2024-এর বিতর্কিত হোক আর যেমনই হোক নির্বাচন, নারী প্রধানদের দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়েছে। এসব নিয়ে নির্বাচন পূর্ব সময় আপনি নিশ্চয়ই সচেতনভাবেই খেয়াল করবেন, সেটা একটা বড় ধরনের ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। 35 বছর পর বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী হচ্ছে, সেটা কোনো পার্থক্য কি আসলে তৈরি করবে বলে মনে হয়? এখানে বিষয়টি একটু অন্যভাবে দেখার অবকাশ আছে। আসলে আমি যদি সোসাইটির বিষয় মেন্টালিটির জায়গায় দেখি, তাহলে আমরা তো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু একটা পুরুষতান্ত্রিক সিস্টেমে চলে।
এই পুরুষতন্ত্র অর্থে বলতে বায়োলজিক্যাল পুরুষ আমি মনে করি না, এটা হলো ক্ষমতা। পুরুষ মানে হচ্ছে ক্ষমতা, কর্তৃত্ব। কর্তৃত্ব। পুরুষ কিন্তু কোনো বায়োলজিক্যাল অবয়ব না। তো সেইখানে একটি চেয়ার প্রধানমন্ত্রী, এটা কিন্তু পুরুষ। এই চেয়ারে একজন বায়োলজিক্যাল নারী বসুক আর বায়োলজিক্যাল পুরুষই বসুক, সে কিন্তু পুরুষ। হ্যাঁ, যেটা ও বললো যে ব্রিটিশ শিখিয়ে দিয়েছে স্যার, যেমন আমাদের এখন আমলাতন্ত্রের নারী ইউনোকেও স্যার বলতে হয়, ম্যাডাম বলা যায় না। জেন্ডার ডিসক্রিমিনেশন থাকবে। জেন্ডার না, বায়োলজিক্যাল ডিসক্রিমিনেশন মনে করে। তো যাই হোক, তো আমি মনে করি যে এইখানে প্রধানমন্ত্রী নামক চেয়ারটি বা রাষ্ট্র পরিচালনার যে চেয়ারটি, এই চেয়ারটিতে না বায়োলজিক্যাল একজন নারী বা বায়োলজিক্যাল একজন পুরুষ বসুক, দ্যাট ডাজন্ট ম্যাটার। এটা পুরুষ, এটা ক্ষমতা। আর ক্ষমতা তার চর্চাটা করে কিসে? ইনফ্লুয়েন্স, তার আধিপত্য, তার কর্তৃত্ব ইত্যাদি ইত্যাদি। সে কিন্তু কোনো সময়ই তার ওই ক্ষমতার যে মানে বহিঃপ্রকাশ এর বাইরে যায় না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা কোনো ম্যাটার করে না। সেখানে তারেক জিয়া এত বছর পরে যদি প্রধানমন্ত্রী উনি হন, আর যদি উনি দলীয় প্রধান থাকেন, তাহলে তো প্রধানমন্ত্রী হতে পারবেন না, এগ্রি করে এসছেন অনেকটাই। তো সেখানে এটা কোনো ম্যাটার করবে না, 1 নম্বর। এক্ষেত্রে আমি একটা গল্প বলি, গল্প না ঠিক, আমার বাসা আমি জেন্ডার বিষয়ক ট্রেনিং করাতে গিয়ে তো আমি বলি যে আমার মাও অনেক সময় আমি দেখেছি, আমার মা অনেক সময় পুরুষ হয়ে যান তার ছেলের বউদের প্রতি। কীরকম? চাবিটা তার গোছায় থাকে, হ্যাঁ, এবং সে পুরুষ, রীতিমতো পুরুষ, অথচ বায়োলজিক্যালি সে নারী। তার তো উচিত ছিল ছেলের বউদের প্রতি একটু সহানুভূতি ছিল না, তার ক্ষমতার কাছে। আমার ছোট ভাই বউরা যদি বলে যে আম্মা ওই একটা গ্লাস লাগবে, চাবিটা নিয়ে যাও, এই ধুয়ে আবার ঠিক করে রেখো, এটা কিন্তু ক্ষমতা। এটা কিন্তু ওখানে নারী সাথে নারী ডিলিংস হচ্ছে, দ্যাট ডাজন্ট ম্যাটার, এটা বদার করে না। এটা হলো সাইকোলজিক্যালি সে পুরুষ, তার হাতে চাবি আছে, ক্ষমতা আছে। যেমন জীবন থেকে নেয়, আপনি কি দেখেন ছবিটাতেই রওশন জামিল, সে কি পুরুষ না? আমরা কি তাকে বায়োলজিক্যালি ওখানে দেখছি? আমরা কিন্তু ক্ষমতার জায়গা থেকে দেখছি। তো আমার কাছে মনে হয় যে এটা কোনো ম্যাটার করে না। রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র পরিচালকের যে আসনটা, এটা পুরুষ। রাইট। তাহসিন রিয়াজ, আপনার কাছে যে বিষয় আসছে, তারেক রহমান যদি কোনো কিছুর মিরাকল কিছু না ঘটে, তিনি হতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেই তারেক রহমান 1988-তে তিনি রাজনীতিতে জয়েন করেন। তিনি যখন ইয়াং, একেবারে রাজনৈতিক পরিবারে জন্ম, কিন্তু রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু। এরপর নানানভাবে, ধরুন সেই বয়সটা আপনাদের, মানে এরকম একটি তরুণ কাল থেকেই আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক পথ চলা, সেই নেতৃত্বের কাছে আপনি একজন তরুণ হিসেবে প্রত্যাশাটা কি করেন তিনি যখন প্রধানমন্ত্রী? মানে এইখানে ইন্ট্রিগেশন অফ ইউথ দরকার, ইয়াং জেনারেশন ইন্ট্রিগেশন দরকার। তারেক রহমান এটা আমার কাছে মনে হয়, আমি একটা মজার ব্যাপার বলি, মানে এতদিন মানে ধরে আমি তো প্রচুর টকশো করতে হয়। আমি পুরো বিএনপিকে যখন সমালোচনা করেছি, এই একটা পয়েন্টকে আমি খুব কসাসলি সমালোচনা করিনি কোনোদিন, টেকনিক্যালি করিনি। কেন করিনি জানেন? এটা করিনি হচ্ছে এই জন্য, আমার কাছে মনে হয়েছে সবসময় যে একটা মার্জিন রাখা দরকার। কারণ আমি তারেক রহমানের ইন্টেনশনকে অ্যাপ্রিসিয়েট করতে চেয়েছি সবসময়। দ্য ওয়ে হি থিঙ্কস, দ্য ওয়ে হি ডিলস, দ্য ওয়ে হি ওয়ান্টস, ওইটাকে আমি মানে সবসময় অ্যাপ্রিসিয়েট করতে চেয়েছি। এবং আমার কাছে মনে হয়েছে যে মানে অ্যাজ হি ইজ দি কি লিডার অফ দিস পার্টি, কাজেই তাকে ওই কাজের স্পেস দিতে হবে। আপনি যদি একেবারে মানে মানে শুধু সমালোচনা করে তলানিতে নিয়ে যান, জিনিসটা সুন্দর হবে না। সমালোচনারও একটা টেকনিক আছে, আসলে ক্রিটিসিজমের একটা টেকনিক আছে। আমি এতদিন এটা ফলো করছি, যদিও মানে আমি এটা এই জন্য বলছি না যে এখন তিনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন, বরং আমি ওটা বলবো, এটা বলবো আমি, বরং আমি এখন আমার কাছে এখন মনে হচ্ছে যে দিস ইজ দি হাই টাইম, যেই টাইম থেকে আমি আজকে থেকে হয়তো তারেক রহমানের একজন অন্যতম সমালোচক হব। অ্যাজ আপনি যেটা বলেছেন যে মিরাকেল যদি না হয় তিনি প্রাইম মিনিস্টার হবে, প্রাইম মিনিস্টারকে প্রচুর ক্রিটিসিজম আমাদের করতে হবে। কারণ প্রাইম মিনিস্টারকে সঠিক পথে রাখবে জনগণ, বিরোধী দল। কাজে ওইটা আমরা আজকে থেকে করব, এবং অবভিয়াসলি সেটারও নর্মস, সেটারও ওয়ে অফ ক্রিটিসিজম ঠিক রেখেই আমরা করব, সেটাকে আমরা ব্রেক করব না। কারণ রাষ্ট্রটা আমাদের সবার। তারেক রহমান তো আসলে, তারেক রহমানের তো এই রাষ্ট্রের জন্য স্যাক্রিফাইস আছে। তারেক রহমান মানে সেই লোক যাকে এক্সাইল করা হয়েছে, কাজেই সেটা আমাদের থাকবে, অব্যাহত থাকবে। আর আপনি যে প্রশ্নটা করেছেন, দেখেন যেটা দিয়ে শুরু করেছিলাম, যে তারেক রহমানকে প্রচুর পরিমাণে মানে ইউথ এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে, প্রচুর পরিমাণে বাড়াইতে হবে। তরুণ ভোটার কত ছিল আপনি জানেন, এবং তরুণ ভোটার এবার ডিসাইডিং ফ্যাক্টর হিসাবে কাজ করেছে, এবং তরুণরা 24-এর বিপ্লবকে সংগঠিত করেছে। আগামীতে এই তরুণরাই বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াইতে পারে, যদি
তারেক রহমান তরুণদের পালস, তরুণদের চিন্তাটা বুঝতে ব্যর্থ হন। কাজে ইন্টিগ্রেশন, আমি জানি না মন্ত্রী পরিষদে কি হবে, তবে মন্ত্রী পরিষদে তারুণ্যকে যদি প্রাধান্যতা দেওয়া হয় বিএনপির জন্য, এটা আমার একটা আহ্বান থাকবে, এটা একটা অ্যাডভাইস থাকবে। আমরা ছোটো মানুষ, অ্যাডভাইস দিতে জানি না, অনেক সময় বিএনপি রাগ করে যে তোমরা বুঝো কি, বিএনপির অ্যাডভাইস দাও। তো সেটা আমরা বলতে চাই যে আপনারা সুযোগ দেন, তরুণ অনেক নেতা আছে আপনাদের, তাদেরকে সুযোগ দেন। ছাত্র সংগঠনকে ঢেলে সাজাইতে হবে, এটা একটা বড় প্রত্যাশা। দেখেন ওই যে ট্রেডিশনাল ফরম্যাটের ছাত্র সংগঠন, 40 বছর বয়সী প্রেসিডেন্ট, এই জিনিসগুলো আমার মনে হয় এটা তারেক রহমান নিজেই বিশ্বাস করেন, এটা আমার নতুন করে বলার কিছু নাই। কাজেই তার ছাত্র সংগঠনকে ঢেলে সাজাইতে হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি দেখেন, মানে আমি খুবই টেকনিক্যাল একটা আলোচনা করি, জানি না সময় কতটুকু পাবো, একটু ছোট করে বলি, এটা বলা জরুরি। দেখেন আমাদের 24-এর বিপ্লবের পর আমাদের সবার মধ্যে একটা সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি হয়েছে। এটা সকল দলমতের ঊর্ধ্বটা আমি সমালোচনাটা করতেছি। কেন জানেন? 24-এর পর যেহেতু নেতৃত্ব ছিল না, এখানে সবাই নেতা হয়েছে, প্রচুর নেতা এখানে তৈরি হয়েছে। ফলত প্রচুর নেতা যারা কালে ভদ্রে ধরেন হুট করে নেতা হয়েছে, তাদের ধৈর্যের বিচ্যুতি প্রচুর পরিমাণে বেশি ঘটছে। তাদের মধ্যে এই যে ক্রাইম করার প্রবণতাটা বাড়ছে, তাদের মধ্যে রাষ্ট্রকে কেয়ার না করার প্রবণতাটা বাড়ছে, তাদের মধ্যে অলমোস্ট রাষ্ট্র ব্যবস্থাকে না গোনার প্রবণতা বাড়ছে, আইন শৃঙ্খলা বাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর প্রবণতা বাড়ছে। তো এই যে মানে একটা ধরেন একটা পোস্ট রেভলিউশন পিরিয়ডের যে মানে অবস্থা তৈরি হয়, যেটা একটা গ্রেট ডিপ্রেশন পিরিয়ড তৈরি হয় ওই সময়টাতে। তো ওই জায়গাটা থেকে না, এটা ট্রিটমেন্ট কি? এটা ট্রিটমেন্ট আপনি লাঠি ছড়ি দিয়ে ট্রিটমেন্ট করতে পারবেন না। ইয়াং জেনারেশনকে আপনাকে ওই পুরো সাইকোলজিক্যাল যে ডিপ্রেশনের মধ্যে দিয়ে তারা গেছে, যেই ধৈর্যের বিচ্যুতি এখন আমরা প্রচুর পরিমাণে দেখছি, যে ক্রাইম বাড়ছে। কেন দেখেন, রাষ্ট্রে একটা সময় আপনার ধরেন রিক্সাওয়ালারে আপনি ধরেন ঝাড়ি ঝাপটা দিতে পারতেন। 5 আগস্টের পর রিক্সাওয়ালা আপনারা ঝাড়ি দিছে, আপনি চিন্তা করছেন কিরে এই রিক্সাওয়ালা আমারে ঝাড়ি দেয়? রিক্সাওয়ালা ফিল করছে, আরে আমি তো বিপ্লবে রাস্তাঘাটে পিড়ে আমি এই সোডাচার তারা করছি, এই ভদ্রলোক আমারে ঝাড়ি দেয় কেন? ও ঝাড়ি দেওয়ার কে আমাকে? তা আপনি আবার রিক্সাওয়ালার ঝাড়ি খাওয়ার জন্য প্রস্তুত ছিলেন না কোনোদিন। আপনি যখন রিক্সাওয়ালার কাছ থেকে ঝাড়ি খাইছেন, তখন আপনি তার থেকে 1 ডিগ্রি উপরে গিয়ে রিয়েক্ট করছেন। এই যে দেখেন রিয়েকশনের মাত্রাটা কিন্তু বাড়তেছে, এটা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বা প্রবলেম। তো এই প্রবলেমটা এখন রাষ্ট্রপ্রধান যারা রাষ্ট্র পরিচালক, যারা সরকার গঠন করবেন, এটা থেকে বের করে নিয়ে আসার জন্য যে স্থিতিশীলতা আমরা বলি না, এটা শুধু ইকোনমিক্যাল স্থিতিশীলতা না, কিন্তু এটা রাষ্ট্র ব্যবস্থা মিন্স জনগণের মধ্যে ওই সহনশীলতাটা তৈরি করতে হবে। আমাদের সবার কাজ এটা। আমরা তাসনির এই প্রসঙ্গে আমাদের মানসিকতার সহনশীলতার প্রসঙ্গে আসবো। এর আগে নীলুফার চৌধুরী মুনি আপনার কাছে আসতে চাই। বিএনপির এবারে নির্বাচনে 10 জন নারী ছিল সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছে। আপনি নিজেও বিএনপির হয়ে সংসদে মানে রিপ্রেজেন্টেটিভ ছিলেন। এবার যারা বিজয়ী হলেন, মানিকগঞ্জ 3 আসনে আফরোজা খান রিতা, ঝালকাঠি 2 আসনে ইশরাত সুলতানা ইলেন ভুট্টো, সিলেট 2 আসনে তাহসিনা রুশদিন লুনা, ফরিদপুর 2 আসনে শামা ওবায়েদ, ফরিদপুর 3-এ নায়াব ইউসুফ কামাল, নাটোর 1 ফারজানা শারমিন পুতুল এবং ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে ব্যারিস্টার রুবিন ফারহানা, যিনি স্বতন্ত্র। এই নারীরা আসলে কতটা ভূমিকা রাখবে সংসদে, এবং সংখ্যাটা কি কম হয়ে গেল কিনা সরাসরি ভোটে নির্বাচিত নারী প্রতিনিধি? যদিও সবগুলোই নারীরা পুরুষের, আমি এখানে ম্যাক্সিমাম নারী, সব নারীকে এখানে চিনি খুব ভালো করে, আর ম্যাক্সিমাম নারীর কার্যবিধি জানি আমি। এরা বেশ অ্যাক্টিভ, এনার্জেটিক, কাজ করতে পারবে, এবং এখানে আরও বেশি নারী দিলে ভালো হতো। কথা ছিল সংসদে এই সংস্কারে আসে, আবারও সংস্কারের কথা ছিল সব দল মিলে যে 5% নারীকে ত্রয়োদশ জাতীয় সংসদে মনোনয়ন দিবে। কেউ কথা রাখে নাই সেইখানে। এখানে পুরুষের মাইন্ডসেট যতদিন চেঞ্জ না হবে নারীদের উপর, ততদিন এই জায়গাটায় কোনো সংস্কার হবে না। শুধু কথা রাখে নাই তাই না, জামাত সহ 30টা দল একজন নারীকেও মনোনয়ন দেন নাই, একজনকেও না। সেখানে এনসিপি ধন্যবাদ পাওয়ার যোগ্য যে ওদের 30টা নিয়েছিল, সেইখানেও ওরা 2 জন নারীকে দিয়েছে। ওদের রেশিও বেশ ভালো। বিএনপির রেশিও আপনার 3%, 5 হয় নাই, এবং সেটাও অনেকটা পুরুষ কোটায়। ধরেন এইখানে যারা আছে তা প্রায় প্রত্যেকেই তার কারো বাবা মন্ত্রী, কারো তার স্বামী মন্ত্রী, এমপি, এই টাইপের আপনার আছে। তো সবাই, একজনও এখান থেকে বাদ নাই এই জায়গাটায়। তার মানে নারী ওইখানে পায় না। ওইখানে পুরুষটা অবর্তমানে, পুরুষটার ঘরে অ্যাডাল্ট নারী না থাকার জন্য নারীকে দেওয়া হয়েছে। তো এটাকে আমি মনে করি যে এটাও
দুঃখজনক। আগামীতে আমরা চাইব, শুধু তাই না, জামাত ইসলামী একটা মাত্র নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেটা নারীদেরকে নিয়ে, যে নারীদেরকে প্রাধান্য দেওয়া হবে না, নারীদেরকে মনোনয়ন দেওয়া হবে না, বা এই টাইপের নেতৃত্বে আনা যাবে না। তো এই যে মেন্টালিটি, এই যে সব কিছু, অথচ দেখেন নারীর ভোট বেশি। আপনি শিক্ষায় দেখেন, একজন বাবা সে কিন্তু পুরুষের ঊর্ধ্বে উঠতে পেরেছে তার মাইন্ডসেট। এখন কিন্তু নারীরা শিক্ষাক্ষেত্রে অর্ধেকের বেশি অনেকখানে পড়ালেখা করে। ঢাকা বিশ্ববিদ্যালয় 53%। গত বছরের ঢাকা মেডিকেলে, গত বছরের হিসাবই বলছি, এই বছরের তো এখনো শেষ হয় নাই, গত বছরের বাংলাদেশের সমস্ত মেডিকেল কলেজগুলোতে 65% নারী চান্স পেয়েছে। তার মানে মেধা, মননশীলতা, এনার্জি, শিক্ষা সব কিছু নারী কিন্তু পুরুষের চেয়ে কোনো অংশে কম না। তাহলে যদি একজন বাবা যদি নারী বান্ধব হয়ে উঠতে পারে, একজন নেতা কেন পারবে না? একজন নেতাও তো বাবার মতো, একজন নেতাও তো ভাইয়ের মতো। তো এই জায়গাটায় সবার, আমি আশা করব আগামীতে এই জায়গাটায় যেন অন্যরাও নজর দেন। জি, অনেক ধন্যবাদ সেলিম খান। আপনার কাছে আসতে চাই, কেমন সংসদ দেখতে চান? বিগত দিনে বিরোধী দলগুলোকেও পালিত বিরোধী দল বলা হতো, সেই জায়গায় বেশ শক্তিশালী বিরোধী দল হতে যাচ্ছে তাহসিন রিয়াজদের মতো তরুণ ভাইব্রেন্ট নেতারা। আপনার সেই বিরোধী দলের কাছে প্রত্যাশা কি, এবং তাদেরকে কিভাবে রিসিভ করবে, অ্যাকসেপ্ট করবে সরকারি দল? 24 এই দেশের রাজনৈতিক বা সংস্কৃতিতে বিরাট একটা পরিবর্তন এনে দিয়েছে, যেটা তাহসিন কিছুক্ষণ আগে বলছিল, যে 24-এ কোনো রাজনৈতিক লিডারশিপ ছিল না। আমি দেখেছি যে 24-এ 4 আগস্ট পর্যন্তও রাজনৈতিক দলগুলো এখানে কোনো ধরনের পার্টিসিপেশনের জায়গায় যাচ্ছিল না। তো সেই ক্ষেত্রে যে সবার একটা স্পর্ধা তৈরি হয়ে গেছে, সেগুলোকে আমলে নিতে হবে। এবং এই সংসদকে, যেটা মহিউদ্দিন ভাই চলে গেছেন, উনি বলে গেলেন যে একটা ছায়া সরকার থাকতে হবে। অবশ্যই একটি ছায়া সরকার গঠন করতে হবে বিরোধী দলকে, যারা কিনা এফেক্টিভ ছায়া সরকার হিসেবে কাজ করবে বিভিন্ন বিষয়। এবং সেটা জুলাই সনদে যে সংস্কারগুলোর কথা বলা হয়েছে, সেইখানে ছায়া সরকারের কাজ করার যথেষ্ট সুযোগ তৈরি করা হয়েছে। জি, যেমন সংসদীয় কমিটিগুলোতে বিরোধী দলের সদস্য থাকবে, তারপরে একজন ডেপুটি স্পিকার থাকবে, আবার বলাও যায় না, তার ডেপুটি প্রাইম মিনিস্টার একটা পোস্টও ক্রিয়েট হতে পারে যদি সম্মিলিত সিদ্ধান্ত হয়। তো এই ক্ষেত্রে আমরা চাইবো একটা এফেক্টিভ পার্লামেন্ট টু দ্য পিপল। আর একটি বিষয় আমি খুবই জোরের সাথে বলবো, যে আমাদের এখানে বেআইনিভাবে এমপিদেরকে ডেভেলপমেন্টের সাথে সম্পৃক্ত করা হয়েছে, অথচ আমাদের সাংবিধানিকভাবে কিন্তু এমপিদের ডেভেলপমেন্টের ওয়ার্কের সাথে জড়িত হওয়ার কোনো সুযোগ নাই। এটা একেবারেই বেআইনিভাবে একটা সংস্কৃতি তৈরি করে ফেলা হয়েছে, যে এমপিরা হচ্ছে ডেভেলপমেন্টের হোতা। কিন্তু এমপিরা যদি ডেভেলপমেন্টের হোতা হয়, তাহলে আমার স্থানীয় সরকারটা একেবারেই থাকে না, জিরো হয়ে যায়। এমপির কাজটা কি? এমপির কাজ আইন প্রণয়ন করা, এর বাইরে কোনো কাজ নাই এমপির। এই জন্য এমপিকে একটা বেতন দেওয়া হয়, গাড়ি দেওয়া হয়, এবং ঢাকা শহরে একটা 2200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেওয়া হয়। আপনি জানেন, 2200 না, 2100-2200, যাই হোক, এরকম যাই হোক, আমি সেটা ম্যাটার করে না। একটা হলো 700 থেকে 800 হবে ছোটগুলা, 1 2 3, আর 4 5 6 হলো 1200-1300। যাই হোক, একটা দেওয়া হয়তো আপনার অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা থেকে বলছেন আপনি। তারপরে তাদের নানাবিধ সুযোগ সুবিধা দেওয়া হয়, এবং এই যে প্রতি বছর উইদাউট অডিট তাদেরকে একটা টাকা দেওয়া হয় থোক, যেটা আমি জানি 6 কোটি, কেউ বলেন 15 কোটি। মানে তারা মসজিদ মাদ্রাসায় বিভিন্নভাবে দান করবেন, ডেভেলপমেন্টের জন্য দান করবেন, দানের জন্য। এটা ডেভেলপমেন্টের জন্য না, দানের জন্য বেসিক্যালি থোক বরাদ্দ দেওয়া হয়। এটা কোনো অডিট হয় না। তো এই যে জায়গাটা তৈরি করা হয়েছে, যার কারণে কিন্তু মানুষ, যেমন এইবার কিন্তু 24-এর ইলেকশনের একটা কথা উঠেছিল এরকম, যে এমপিদের জুলাই সনদে এটা রাখা, যে এমপিদের কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কে রাখা যাবে না। এইটা যদি থাকতো জুলাই সনদের মধ্যে, তাহলে দেখতেন আপনি এই চাই রাজনৈতিক চাই বলি আমি এদেরকে, এরা কিন্তু কেউ এমপি পদে দাঁড়াতো না, হইতে চাইতো না। ও যাইতো উপজেলা চেয়ারম্যান হইতে, উনি যাইতো জেলা পরিষদ চেয়ারম্যান হইতে। আমাদের দেশের স্বাধীনতার পর থেকে এই এমপিদেরকে ডেভেলপমেন্ট সাথে আমি একটা লাইন যোগ করি ভাই, দুঃখজনকভাবে সংস্কারে কিন্তু এখনো ওইটা বাদ দেওয়া হয় নাই, কোনো দলই চায় না। আমি তো সেটাই বলছি সেলিম ভাই, আমরা আবার শেষ করে দিই। তো আমি মনে করি যে এমপিদেরকে শুধু আইন প্রণয়নের জায়গায় রাখা, এবং স্থানীয় সরকারটাকে একেবারেই কেন্দ্রীয় সরকার থেকে ইন্ডিপেন্ডেন্ট এবং ফ্রিডম দিয়ে রাখা। না হলে এই দেশের আসলে যে ডেভেলপমেন্টের কথা বলি আমরা, সংসদকে প্রাণবন্ত করতে বলি, সংসদকে কার্যকর করতে, একটাও হবে না। এখন পর্যন্ত কি হয়, এখন তো আমলারা আইনটা তৈরি করে সংসদের কাছে পাঠায়, সংসদ ওইটা দেখেও না, একজন সংসদ সদস্যরা দেখেও না। আমরা সেই বিষয়ে আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে আমরা একটু ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে যিনি ধানের শীষে নয়, মনোনয়ন চেয়েছিলেন কিন্তু মনোনয়ন পাননি, স্বতন্ত্র দাঁড়িয়েছেন, এবং স্বতন্ত্র হাঁস মার্কায় দাঁড়িয়ে তিনি নির্বাচিত হয়েছেন, রুমিন ফারহানা।
তিনি কথা বলছেন, তার বক্তব্য একটু শুনে আসি। বিএনপি ছিলেন, আপনার অবস্থানটা কি হবে সেক্ষেত্রে? আমার অবস্থান হবে একজন স্বতন্ত্র সংসদ সদস্যের যে অবস্থান থাকে সেটাই, এবং আমি কখনোই কোনো অন্যায়কে অন্যায় দেখে চুপ থাকি নাই। সেটা আমার ভূতপূর্ব দলের সদস্য যখন আমি ছিলাম তখনও আমি তাদের চাঁদাবাজি, মানুষের উপরে জুলুম, এগুলোর বিরুদ্ধে কথা বলেছি। সরকারে কে আসলো আর কে আসলো না এটা আমার বিষয় না। আমি সরাইল আশুগঞ্জকে রিপ্রেজেন্ট করছি, ব্রাহ্মণবাড়িয়া 2 এর প্রতিনিধিত্ব করছি। আমার এলাকার স্বার্থ, আমার মানুষের স্বার্থ এবং আপামর দেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপ নিয়ে আমার আলোচনা হবে। রুল ফারহানা, আপনাকে যদি দলগতভাবে বিএনপি দলে আমন্ত্রণ জানায় সেক্ষেত্রে আপনার পদক্ষেপ কি হবে? আগে আমন্ত্রণ জানাক, তারপরে দেখা যাবে। আবার আপনার আব্বা তো এই আসলে ইলেকশন করেছিলেন, ওনারা আপনার আব্বা পার্টি, আজকে তো আপনি পেরেছেন, এই বিষয়টা যে একটু বলতেন। আমার বাবা পেরেছিলেন, 73 সালে আমার বাবাও নির্বাচিত হয়েছিলেন, কিন্তু তাকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা হওয়ার পরের দিন তার ফলাফল পরিবর্তন করা হয়, এবং তখন রাষ্ট্রের সর্বোচ্চ কর্ণধার তাকে ফোন করে বলেছিলেন, কি অলি আহাদ, জিততে পারলা না আমাকে ছাড়া। সো বাংলাদেশের নির্বাচনের ইতিহাসের কলঙ্ক তো 73 থেকে শুরু হয়েছে, আর 2026-এ এসে একই জিনিস আমার সঙ্গেও হতে পারত। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে। বাংলাদেশ সেনাবাহিনী যদি শক্ত হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না করত, যদি অসম্ভব রকম নিরপেক্ষতার সাথে কোনো দল ব্যক্তি না দেখে তারা র্যাপিড অ্যাকশনে না যেত, তাহলে এই আসন বিএনপি যথেষ্ট কারচুপির চেষ্টা করেছে। বিএনপির লোকাল লিডাররা মানুষকে ঘরে ঘরে গিয়ে ভয় দেখিয়েছে। বিএনপির লোকাল লিডাররা রাতে গিয়ে টাকা বিলি করেছে। বিএনপির লোকাল লিডাররা ভোট রিমোট সেন্টারগুলো, ধামাউড়া, ওরাইলের ধামাউড়া, ধোবাজাইল, ওগুলোতে গিয়ে ভোট ছাপিয়েছে, রিগ করেছে, এবং তারা ফলাফল বিভিন্ন কেন্দ্রে আটকে রেখেছে। গতকালকে রাতে উচালিয়াপাড়ায় রাত 10:30 পর্যন্ত আমি কেন্দ্রের ভিতরে ঢুকে 5 বারের মতো ফল গণনা করতে বাধ্য করেছি। আলোচনা করছি নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন সময়ে, নির্বাচনের ফলাফল, নির্বাচন পরবর্তী নানান ঘটনা প্রবাহ এবং প্রেক্ষাপট নিয়ে। আলোচনায় আমাদের সঙ্গে আছেন 3 জন অতিথি। নীলুফার চৌধুরী মনি, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য, আছেন সেলিম খান, সম্পাদক প্রকাশক ফ্রন্ট পেজ, আছেন তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। তাহসিন রিয়াজ, বিরতিতে যাওয়ার আগে সেলিম খান বলছিলেন যে সংসদ কাদের দ্বারা নিয়ন্ত্রিত, আসলে মানে জনপ্রতিনিধি, জনগণের ভোটে নির্বাচিত এমপিরা আমলাদের পাঠানো বা নির্দেশিত জিনিসপত্র সংসদে পাশ করে দেন নিজেদের কোনো যাচাই বাছাই ভূমিকা ছাড়াই। রাজনীতিবিদের যে ভূমিকা হওয়া উচিত সেটি এই তরুণ 6 সদস্যের সংসদ সদস্যের যে প্রতিনিধিরা আছেন তারা সেটি নিশ্চিত করবে কিনা অন্তত? না, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন যে তারা অবশ্যই এটা নিশ্চিত করার চেষ্টা করবে, আপ্রাণভাবে চেষ্টা করবে। এবং দেখেন, আমরা আমাদের নির্বাচনী প্রচার প্রচারণে কিন্তু আমরা কোনো ফেক কমিটমেন্ট করিনি। আমি আপনাকে একদম মানে সুনির্দিষ্টভাবে বলি, যেমন আমাদের একজন প্রার্থী আতিক মুজাহিদ ভাই বলছিলেন যে ডিফারেন্স বিটুইন লোকাল গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্ট। না, আমাদের একজন যিনি এবার নির্বাচিত হয়েছেন আতিক মুজাহিদ কুড়িগ্রাম থেকে, আমি তার অসংখ্য প্রচার প্রচারণায় দেখেছি তিনি একেবারে জনগণের সাথে যখন ইন্টারাকশন করেছেন, আইডিয়ালি কি হয়, আইডিয়ালি ডেভেলপমেন্টের কমিটমেন্ট করে এমপিরা, পার্লামেন্টেরিয়ানরা যারা ইলেকশন করে, এখানে ব্রিজ করে দিব, এই তোমার রাস্তা করে দিব। রাস্তা করার জন্য তো তার কাজ না রাস্তা করা, ব্রিজ বানানো তার কাজ না তো। এবং এমনও হয়, মানে তিনি, আমি দেখলাম একটা মহিলার সাথে ইন্টারাকশন করতেছে, তো ওই মহিলা বলতেছে আমি কম্বল পাইনি, আমারে কম্বল দাও। তো এটা আমাদের জনগণের প্রবলেম না, কিন্তু জনগণকে তো আপনার এডুকেট করতে হয়। এই এডুকেট মানে শিক্ষার এডুকেশন না, মানে তার অ্যাওয়ারনেসটা বাড়াইতে হয়। সে আসলে আপনার কাছে, মানে আমি ধরেন আপনার কাছে কি চাবো, আপনি আমার কাছে কি চাবেন, আপনি আমার কাছ থেকে ওই ক্রিকেট ফুটবল খেলার উত্তর চাইলে আমি দিতে পারবো না। ইজ নান অফ মাই কনসার্ন। হ্যাঁ, হয়তো আমি কোনো একটা লাইনে আমি হয়তো এটা ফলো করি, এটা তো আমার কি কনসার্ন পয়েন্ট না। কাজে দেখেন, আমি দেখছি যে আমার ওই যে প্রার্থী এনসিপির, তিনি কিন্তু ওই মায়ের কাছে বলেন নাই যে আমি তোমার কম্বল দিব, সে তার পিঠে হাত রেখে, মাথায় হাত রেখে বলছে, মা আমার কাজ তো তোমার কম্বল দেয়া না। কম্বল দেওয়ার জন্য স্থানীয় সরকার চেয়ারম্যান আছে, তার কাছে রিলিফ যায় গভর্নমেন্ট থেকে।
তার কাছে অর্থ যায় গভর্নমেন্ট থেকে, সে লোকাল রাস্তা ঠিক করবে। কাজেই দেখেন এটা ইট শুড বি ইনশিওর যে আপনি ডেভেলপমেন্ট পার্টটাকে অ্যাট এনি কস্ট আপনি আলাদা করেন, দেখেন ইন্টারেস্ট কত কমে আসে। যেমন আমি আরেকটা টেকনিক্যাল ডিসকাশন আপনার সাথে একটু করি ছোট করে। যেমন দেখেন আমরা সবাই কিন্তু প্রবণতাটা খেয়াল করেন, এটা আমাদের চিন্তার দৈন্যতা। মানে আমরা যত জায়গায় টকশোতে গেছি সব জায়গায় আমরা একটা প্রশ্ন করছি সবাইকে, মানে আমাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, নির্বাচন হচ্ছে, উৎসব কোথায়? উৎসব দেখতেছি না। তো আমি কিউরিয়াস হয়ে আমি জিজ্ঞেস করলাম, হোয়াট ডু ইউ মিন, হোয়াট ডু ইউ এক্সপেক্ট? উৎসব এক্সপেক্ট করতেছো? প্যারালালি কেউ যখন উৎসব করতেছে তখন তাকে প্রশ্ন করা হচ্ছে যে নির্বাচনে এত অর্থ ব্যয়, এটা কি ধরনের কথা ভাই? হোয়াট ইউ আর এক্সপেক্টিং? ইউ আর এক্সপেক্টিং আ ফেস্টিভ্যাল মোমেন্ট, বিরাট ফেস্ট হবে, সেখানে 20,000 লোকের বিরাট মিছিল যাবে, সেখানে তার প্রতীকের বিরাট বিরাট বিভিন্ন রকম আকৃতি বানায় নিয়ে আসা হবে। একটা মিছিলে খরচ কত? একটা মিছিলে খরচ হচ্ছে 35 লাখ টাকা। একটা মিছিলে খরচ 35 লাখ টাকা। এই উৎসবকে কিন্তু আমরা গ্লোরিফাই করি, এই উৎসবকে কিন্তু আমরা প্রমোট করি, আবার প্রতিযোগিতা করাই। ধরেন মনিয়াপা, ধরেন তার কাছে টাকা পয়সা নাই, তিনি তার দলীয় কর্মী যারা ডেডিকেট তাদেরকে দিয়ে মিছিল করাচ্ছেন। তার অপোনেন্ট প্রার্থী ধরেন সে কোটি কোটি টাকার দুর্নীতি করছে, সেই লোক 20,000 লোক দিয়ে করাচ্ছে, মিছিল করাচ্ছে। আপনার কাছে মুখ্য কোনটা হচ্ছে? আপনি বলবেন যে মনিয়াপা আপনার মিছিলে লোক এত কম, তার মানে কি সে জনপ্রিয়? এই যে জনপ্রিয়তা যাচাইয়ের যে মানে আমরা তৈরি করলাম, জনপ্রিয়তা যাচাইয়ের যে কোষ্ঠীপাথর আমরা দিয়ে যাচাই করছি যে যার লোক বেশি তার জনপ্রিয়তা বেশি, যার লোক বেশি সেই লোক টাকা দিয়ে টেনে আনতেছে। আমি কেন এই প্রশ্নটা করছি না? কেন আমি মানে ইলেকশনকে অনেক বেশি উৎসব মুখর করতে গিয়ে আমি এটা বুঝতেছি না, এই প্রশ্নটা করে করে আমি এই বার্ডেনটা কোনো প্রার্থীর কাঁধে দিয়ে দিচ্ছি কিনা, যে এই উৎসব দেখাইতে গিয়ে তার অনেক টাকা নির্বাচনে ব্যয় করতে হচ্ছে। এখন ওই সাইকোলজিতে যান আপনি, যেই ভদ্রলোক 20 কোটি টাকা নির্বাচনে ব্যয় করলো, সে তার 5 বছর ইন্টেনশন কি? ইন্টেনশন তো আমি দেখেন গোড়ায় আমি কিন্তু তৈরি করে দিচ্ছি, গোড়ায় আমি এই প্রশ্ন করে করে তৈরি করে দিচ্ছি। তাহলে সেই ভদ্রলোকের ধান্দাবাজি চিন্তা থাকবে, হ্যাঁ 20 কোটি টাকা খরচ করছি, অ্যাটলিস্ট তো 21 কোটি টাকা আমার তুলতে হবে 5 বছরে। এই যে ব্রেনটাকে আমি তৈরি করে দিলাম এই সাইকোলজি দিয়ে, একটার পর একটা প্রসেসে দিয়ে আমি তাকে এইভাবে করে সংসদে পাঠাচ্ছি, তো এই পুরোটাই ব্যাকফায়ার করছে। আমরা বলি না যে দুর্নীতি কমে না কেন, পার্লামেন্টারিয়ানরা দুর্নীতিবাজ হয়ে যায় কেন? আরে ভাই দুর্নীতিবাজ তো আপনি বানান। কাজে দেখেন এই পুরো প্রসেসকে চ্যালেঞ্জ করাটা জরুরি, পুরো প্রসেসকে আমাদের চ্যালেঞ্জ করাটা জরুরি। এবং দেখেন আমরা এই কথাটা বলেছি, হাসনাত আবদুল্লাহ কালকে দেখছেন আপনি প্রতিক্রিয়া, ইমিডিয়েটলি তিনি কিন্তু এই কথাটা বলছে। আমি আজকে দেখলাম মানে হাসনাত আবদুল্লাহর তিনি ফেসবুক স্ট্যাটাসও তিনি লিখছেন যে মানে কোনো ক্রমে তিনি অ্যাকাউন্টেবিলিটির বাইরে যেতে চান না। তিনি প্রয়োজনে এখানে বিরাট একটা বোর্ড দিবেন, একটা প্রয়োজনে ডিজিটাল বোর্ড এখানে প্লেস করবেন যে এমপির কি আসতেছে কি যাচ্ছে, এমপি কোথায় ইম্প্যাক্ট রাখতে পারছে কোথায় ইম্প্যাক্ট রাখতে পারছে না, সেখানে ডাটা প্রজেকশন হবে। এবং দেখেন একটা এমপির তার কি ফাংশন হচ্ছে, তিনি পলিসি নিয়ে কাজ করবেন, জি রাষ্ট্রের পলিসি নিয়ে তিনি দেখেন চিন্তার ইনপুট দিবে। আপনাকে আমি খুবই ভাই ইট সাউন্ডস সো চিপ, বাট আমি আপনাকে বলি, দেখেন এই চটকদার বক্তব্য ছাড়া আমরা আমাদের পার্লামেন্টে আপনি কি একদম পলিসি নির্ভর কোনো বক্তব্য এখন পর্যন্ত শুনছেন? ডাটা নির্ভর বক্তব্য কি আপনি হইতে দেখছেন? আনফরচুনেটলি আমরা এত বছর তো দেখেই নাই, তো কোনো মানে বালাই ছিল না। সেই চর্চাটা নিশ্চয়ই ফিরে আসবে। কাজে দেখেন আমাদের এখন এই অ্যাসেসমেন্ট হওয়া জরুরি যে কোন এমপি তার পার্লামেন্টে দাঁড়ায় যখন সে বক্তব্য দিচ্ছে তার কনস্টিটিউয়েন্সি নিয়ে, সেই বক্তব্যে পলিসি আছে কিনা, ডেটা আছে কিনা, সেই বক্তব্যে মানে আসলে তথ্য নির্ভর বক্তব্য কিনা, সেগুলো অ্যাসেস করার সময় হয়েছে। আমরা এই পার্লামেন্টটাকে এইভাবে দেখতে চাই। এবং আমার যে 6 জন এমপি এখন পার্লামেন্টে রিপ্রেজেন্ট করছে, আপনারা তাদেরকে প্রশ্ন করবেন, তাদেরকে প্রশ্ন দ্বারা জর্জরিত করবেন এবং প্রয়োজনে তাদেরকে আপনারা অ্যাকাউন্টেবল করবেন ডেকে ডেকে। জি এটা হইতে হবে। আপনার কাছে তাসনিম রিয়াজের কথার রেশ ধরেই আসতে চাই। আপনিও খানিকটা আগে বলছিলেন যে জনগণের স্বভাব চরিত্রের বদলটা আসলে এখন জরুরি। তাসনিম রিয়াজ স্পষ্ট বলছে যে আমাকে নষ্ট করছে পাবলিক। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও বলছিলেন এর আগে যে দুর্নীতি একদিনে আসলে হবে না, কারণ এটা মানুষের একটা ক্যারেক্টারের মধ্যে আছে। এই 5 বছর নির্বাচিত সরকার মানে দারুণভাবে মানে বিরোধী দল সরকারি দল তাদের এই মেয়াদকালে সাধারণ জনগণকে রাজনীতি সচেতন, খানিকটা সভ্য, খানিকটা এই চর্চার সঙ্গে অভ্যস্ত করার সুযোগটা পেতে পারে কিনা, এবং সেই সুযোগটা কাজে লাগানো উচিত কিনা পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য, কিংবা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা নতুন জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এখানে প্রথমে একটু কারেকশন দিই, আসলে পাবলিক এমপিদেরকে নষ্ট করে না,
আমি Public পাবলিক এখানে- কিন্তু বুঝাইও নাই ওগুলো ভাই। public বুঝে নাই, এখানে system system সিস্টেম এবং পাবলিকের একটা আচ্ছা এটা কারেকশন এক্সপেকটেশন সেট করে দেওয়া রাইট এটা হলো সিস্টেমটাই এমন যে সিস্টেমটা এখানে যেমন ধরেন আপনি নির্বাচনে দাঁড়াইতে হইলে 50,000 টাকা জামানত দিতে হয়, তো একজন সৎ গরিব মানুষের কি 50,000 টাকা আছে নমিনেশনের সাবমিট করার জন্য? তাই তো আপনি বলে দিলেন নির্বাচন কমিশন থেকে যে ভোটার প্রতি 10 টাকার বেশি খরচ করতে পারবে না। একটা কেন্দ্রে 3 লক্ষ ভোটার আছে, তো 3 লক্ষ ভোটার যদি 10 টাকা করে হিসাব করা হয় তাহলে 3 কোটি টাকা, 3 কোটি টাকা আমি খরচের কিন্তু সুযোগ করে দিলাম, রাষ্ট্র দিল সুযোগ করে। তার মানে পুরো নির্বাচনী সিস্টেমটাই হচ্ছে দুর্বৃত্ত ধনীদের পক্ষে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেটা আমি শুরুতে বলছিলাম যে একজন এমপির কাজ কি? এমপির কাজ হচ্ছে আইন প্রণয়ন করা জনগণের পক্ষে, জনগণের ভালো হবে, কোন আইনে জনগণের ভালো হবে সেই আইনগুলো প্রণয়ন করা। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্যি সে ব্রিটিশ ঔপনিবেশিকতার লিগেসির এই পর্যন্ত ক্ষেত্রেও আমরা এটা আমলাদের হাতেই রেখে দিছি। আমলারা তৈরি করে দেয়, আমরা ওইটা অনেকে পড়ি অনেকে পড়ি না। যারা একটু চৌকস পার্লামেন্টিয়ান তারা পরে কিছুটা প্রশ্ন করে, ভেটিংয়ে যায় কিছুটা সংশোধন করেন, আর অধিকাংশ সংসদ সদস্যরা এটা পড়ার মতো যোগ্যতা তাদের নাই আসলে, আমি সরি টু সে। জি। তো এখন আসি যে তাহলে কি এমপিরা যদি এখানে থাকে তাহলে আমি স্থানীয় শাসনটাকে শক্তিশালী করতে পারি। স্থানীয় শাসন শক্তিশালী করলে আমার রাষ্ট্রের সুবিধাগুলো জনগণের একদম দোরগোড়ায় যাবে। তখন জনগণ কিন্তু অভ্যস্ত হয়ে যাবে যে না, আমার উপজেলা চেয়ারম্যানই তো আমার সব, এমপি তো আমার সব না, এমপিকে আমি নির্বাচিত করছি আইন প্রণয়ন করার জন্য। আর একটা জিনিস আমি একটু বলি, কিছুক্ষণ আগে তারুণ্য কি চায় আসলে। জি। আমাদের দেশের অধিকাংশ মানুষ এখন তরুণ। তারুণ্য কি চায়? আমরা কিন্তু দলগুলোর ইশতেহার দেখেছি, আমরা জামাত ইসলামের ইশতেহার দেখেছি, আমরা বিএনপির ইশতেহার দেখেছি, আমরা অন্যান্য রাজনৈতিক দলের ইশতেহার দেখেছি। সেখানে আমার কাছে মনে হয়েছে এটা একটা স্থানীয় সরকার নির্বাচনের ইশতেহার। জি আমার কাছে এটা মনে হয়েছে যে আমরা কি উন্নয়ন করব, আমরা কয়টা টিউবওয়েল দিব, কিন্তু কেউই বলে নাই যে আমার শিক্ষার সিস্টেম পদ্ধতিটা কী হবে, শিক্ষার নীতিটা কী হবে। আজকে গত 50 বছরে শিক্ষাকে আমরা একমুখী, বহুমুখী, দ্বিমুখী, ত্রিমুখী করার নামে এটাকে বিপর্যস্ত করে ফেলছি। আজকে আপনি হয়তো জানেন রবিন যে আমাদের ইন্টারন্যাশনাল ইয়েতে আমাদের গ্রাজুয়েশনকে ক্লাস 7 ধরা হয়। একটু শেষ করে দিই, আমি একটু শেষ করে দিচ্ছি। তাহলে আমার শিক্ষানীতি কি হবে এ নিয়ে কিন্তু আমার ইশতেহারে কিচ্ছু নাই। শিক্ষা একমুখী হবে না দ্বিমুখী হবে না ত্রিমুখী হবে, নাই। আচ্ছা আসেন আপনি কর্মসংস্থানের কি হবে? আমরা বলছি $2 ট্রিলিয়ন অর্থনীতি হবে 2040 সাল বা 45 সাল। বিএনপি বলছে 2034 সালে $1 ট্রিলিয়ন $1 অর্থনীতি। ট্রিলিয়ন হাউ কিভাবে? জামাত বলছিল যে 7% গ্রোথ হবে। তাইলে আগামী 14 বছরে যদি 7% প্রতি বছর আমি সাস্টেইন রাখতে চাই, হাউ কুড বি পসিবল? সম্ভব না। আসেন আপনি আধুনিক যে রাষ্ট্র ব্যবস্থা, আপনি বলছিলেন যে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা, সেই রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে, কি হবে ইশতেহারে আছে? যে আমার রাষ্ট্র কাঠামোটি কেমন হবে, আমার রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, কোনো ইশতেহারে আছে? নাই। তো এই জায়গাগুলো আসতে হবে। আরেকটি জিনিস হলো যে সহনশীলতার কথা বলছি। সহনশীলতা তৈরি হয়, কিন্তু সহনশীলতা শব্দটা আসলে খুবই স্বার্থবোধক শব্দ। এটার সাথে সাংঘাতিকভাবে স্বার্থ জড়িত। আপনি কখন সহনশীল হবেন? আপনার স্বার্থে আঘাত করলে কি আপনি সহনশীল হবেন? হ্যাঁ, এই স্বার্থটা যখন সুষম হবে তখন সবার মধ্যে সহনশীলতা পেতে। আবারও ঘুরে ফিরে আসে, রাষ্ট্রটা কি হবে? রাষ্ট্রটা জনগণের পক্ষে হবে না রাষ্ট্রটা দুর্বৃত্ত ধনীদের পক্ষে হবে? সেই সিদ্ধান্ত নিশ্চয়ই পরবর্তী সংসদে সেইটাই। নীলুফার চৌধুরী মণি। 85টি আসনে বিএনপির সাবেক সংসদ সদস্যরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, 19 জন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, 237 জন ন্যূনতম স্নাতক বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে। তারেক রহমান সাহেব নিজে প্রচারণা অংশ নিয়ে বলছে যে বিএনপির মতো অন্য কোনো রাজনৈতিক দলের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই। এই অভিজ্ঞতা আপনাদেরকে আসলে কতটা সাহস যোগাবে, কতটা পথ চলতে সহযোগিতা করবে? দেখেন, অভিজ্ঞতা তো একটা আলাদা দাম আছে। আপনার যারা সংসদ সদস্য, লাইক আমি নিজে ছিলাম 5 বছর, আমি যে ওরিয়েন্টেশনগুলো করে এসেছি, আমি সেকেন্ড টার্ম গেলে ওটা কিন্তু আমার কাছে রিশাবলিং হবে, আমার কাছে ওটা অত কঠিন মনে হবে না। কিন্তু প্রথমবার গেলে যে অভিজ্ঞতার প্রয়োজন হয়, যেখানে সেটা মন্ত্রণালয় হোক আর সংসদেই হোক, ওইখানে কিন্তু কাজ করলে প্রচুর কাজ। আর যদি আপনি না করেন সেটা তাহলে কোনো কাজই নাই। আপনি চাইলে আপনি তদবিরে ভেসে যেতে পারেন, আপনি ধান্দায় ভেসে যেতে পারেন, আপনার সব সুযোগই আছে, নষ্ট হওয়ার সুযোগ আছে, ভালো হওয়ার সুযোগও আছে। তো তারেক রহমান সাহেব ওটাই বলেছেন যে অভিজ্ঞতা আছে, মিনিস্টারের অভিজ্ঞতা আছে, কয়েকবার একের অধিকবার এমপির অভিজ্ঞতা আছে, এবং তারা বিভিন্ন মন্ত্রণালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, বিভিন্ন মন্ত্রণালয়ের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এগুলো সব কিছু মিলে এই অভিজ্ঞতায় হয় কি
একটা ডিসিশন আসতে সুবিধা হয়। আর সবই যদি নতুন থাকে, লাইক জামাত যদি আসতো, তার সবই নতুন ছিল, তার নতুন করে অভিজ্ঞতা অর্জন করতে হতো, সেটা এক জিনিস। আর অভিজ্ঞতা থাকলে যদি ভালো কাজ করার প্রত্যয় থাকে, যদি ভালো কাজ করার ইচ্ছে থাকে, তাহলে সে অনেক ভালো কিছু দেশের জন্য করতে পারবে। যাদের অভিজ্ঞতা আছে তারা আরেক ধাপ এগিয়ে থাকলো, আর যাদের অভিজ্ঞতা নাই তারা শিখে নিল। এই অর্থনৈতিক যে পরিস্থিতি, সামাজিক যে পরিস্থিতি, আইন শৃঙ্খলার পরিস্থিতি, এগুলো আপনাদেরকে একটু টানাপোড়েনের মধ্যে দিয়ে নিয়ে যাবে নাকি এগুলোকে ফেস করে আপনাদের প্রথম কাজ? সব কিছুই বাংলাদেশের একদম নাজুক অবস্থায়, খারাপের একদম শেষ পর্যায়ে। আপনার প্রথমে আমি মনে করি যে এই যে পুলিশের সাথে আমাদের ছাত্রদের একটা সাংঘর্ষিক অবস্থা আছে, হতেই পারে, কারণ ওই সময়টা ওইটার দরকারও ছিল। কিন্তু এটা তো সবসময় সেই শত্রুতাটা পোষণ করে থাকতে পারে না, কারণ ওদের ছাড়া দেশ চলবে না। ওদেরকে বোঝাতে হবে তোমরা তোমাদের কৃতকর্মের জন্য যে শাস্তি পেয়েছো, ফিউচারের জন্য আমরা ভাই তোমরা আর এটা করতে চাই না। এটা একটা জিনিস। তাহলে ওইখানে মিটে যায়। যদি মেন্টালি যদি ইন্টারাপ্ট হয়, তাহলে আমার মনে হয় না যে কোনো সমস্যা থাকে। ওরাও কিন্তু চায় মিশতে, ওরাও জানে যে ওদেরকে নিতে পারে না ছাত্ররাও জানে যে ওরা এদের সঙ্গে এক হবে না। কিন্তু এখন যেহেতু তৃতীয় একটা পক্ষ, বিএনপি একটা ভারী পুরানো সংগঠন, সে যদি বলে তার এইখানে এই সংসদে বিএনপির সিনিয়র জুনিয়র সব মিলে আছে, সমাহার সব কিছু, তো তারা যদি বলে এবং মনের থেকেই যদি বলে, আমার মনে হয় তাদের ট্রমাটাইজটা কেটে যাবে। গেল অর্থনীতির অবস্থা এত বেশি খারাপ, এবং অনির্বাচিত সরকার থাকাতে বিদেশি অন্য কোনো সহযোগিতা আমরা পাইনি, যেমন ব্যবসায়িক সহযোগিতা। অনেকে ইনভেস্ট করতে চেয়েছে, কিন্তু যেহেতু এখানে আপনার গভর্নমেন্ট ইন্ট্রিম, সেই জন্য তারা কিন্তু ফেরত চলে গেছে। তো সেটা যদি আমরা চালু করি, আমরা যদি বিভিন্ন দেশের সাথে উন্নত জিনিসগুলো জয়েন্ট ভেঞ্চার করতে পারি, এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে আমাদের কিন্তু যারা বিদেশি প্রবাসী ভাইয়েরা, তারা রেমিটেন্স এখন পাঠাচ্ছে, যে ফ্লুটা আছে সেই ফ্লুটা যদি আরেকটু বাড়ে, এবং যদি যারা আমাদের কাছে ঋণী আমরা যাদের কাছে, তাদের যদি আমরা বুঝিয়ে বলি যে নতুন একটা সরকার, আমরা 6 মাস আমাদের একটুখানি সময় দাও, যে এই 6 মাস আমি তোমার কিস্তিটা দিব না, আমাকে একটু ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দাও, এটা করলে খুবই ভালো হয়। তারপরে আপনার আইন শৃঙ্খলা, প্রশাসনেরটা হলো মারাত্মক একটা ঝুঁকি। প্রশাসন আসলে মুখ দিয়ে একরকম বলবে, কাজ করবে আরেক রকম। প্রশাসনের সাথে লাল ফিতার এই যে দৌরাত্ম্য, এটা ব্রিটিশ আমল থেকে এমন একটা সিস্টেম করা যে তাদের সাথে এই রাজনীতিবিদদের একটা চরম বৈরিতা লক্ষ্য করা যায় সব সময়ের জন্য। এটা যদি গ্যাপটা যদি কাটাতে পারে, এরা কারণে অকারণে স্যার বলে মুখে ফেনা তুলে ফেলবে, কিন্তু আপনার কাজ কিছুই হবে না। আর যত চেয়ারটা কিন্তু ওদেরই, ওনারা চেয়ারে 35 বছরের জন্য বসে, রাজনৈতিক দলরা চেয়ারে বসে 5 বছরের জন্য, যে কারণে তারা যেটা শিখতে তাদের ফাইল ওয়ার্ক করে, তারা ওই প্রশাসনরা সেই ফাইল ওয়ার্ককে তারা যদি মনে করে যে একটা এমপিকে বা মন্ত্রীকে আমি ধ্বংস করে দিব, তারা পারে। আর সেই মন্ত্রী এমপি যদি টার্গেটটা যদি এমন না থাকে যে আমি অ্যালার্ট থাকবো, সেটা যদি, কারণ তার অ্যালার্ট থাকার সময় নাই, সে জনগণের ওইখানে গিয়ে জনগণের সঙ্গে মিশে যায়, আবার এই যখন সচিবালয় যায় সেখানে মিশে যায়, আবার আপনার গড্ডালিকা প্রবাহে যখন থাকে সেটাতেও মিশে যায়। একটা মানুষের তো এত সময় হয় না। সেটা যদি আপনি প্রশাসনিকভাবে যদি পারে, এটা সবচেয়ে বেস্ট হয়। আর যেটা হলো এই আপনার অস্ত্র যেগুলা বিভিন্ন জায়গায়, সরকারি অস্ত্র, বেসরকারি অস্ত্র, লিগ্যাল অস্ত্র, ইললিগ্যাল অস্ত্র, আমি লিগ্যালের কথা বাদ দিলাম, ইললিগ্যালটা বললাম কারণ ইলেকশন চলে গেছে। এখন এই অস্ত্রগুলা উদ্ধার করা ভীষণভাবে জরুরি। জনগণের হাতে অস্ত্র থাকা ভালো নয়, এটা 71-এও প্রমাণ করেছে, 71-এও বলেছে যার অস্ত্র আপনারা জমা দিয়ে যান, যে কারণে মুক্তিযোদ্ধারা বলতেন যে অস্ত্র জমা দিয়েছি কিন্তু প্রশিক্ষণ জমা দেয়নি। হ্যাঁ, তো ওইভাবে আমরা বলতে চাই আমাদের এই সরকার, নতুন সরকার, সেই অস্ত্রগুলো চাইলেই গোয়েন্দা সংস্থার কাছে সমস্ত রিপোর্ট আছে, কার কাছে কয়টা অস্ত্র আছে তারা চাইলেই বাইর করতে পারে। জি, অনেক ধন্যবাদ। নীলোফার চৌধুরী মনি কথা বলছিলেন বাংলাদেশ ইলেকশনে। একটু জানিয়ে রাখি, 59.44% ভোট পড়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। সেই সঙ্গে 215টি আসনে বিএনপি জোট জয়ী হয়েছে, স্বতন্ত্র প্রার্থী 7 জন জয়ী হয়েছে, জামাত 77টি আসনে, এবং ফল স্থগিত রয়েছে 2টি আসনে, 1টি আসনে নির্বাচন স্থগিত রয়েছে। একেবারে শেষ পর্যায়ে আমরা খুব ছোট্ট করে সেলিম খান আপনাকে দিয়ে শুরু করতে চাই, কেমন সংসদ,
কেমন সরকার দেখতে চান একেবারে ছোট্ট করে? আমি প্রচণ্ড আশাবাদী একজন মানুষ, বেসিক পার্সোনালি খুবই আশাবাদী একজন মানুষ। আমি চাইবো আসলে গণভোটের হ্যাঁ জয়যুক্ত হয়েছে, গণভোটের যে সংস্কার, বিশেষ করে সাংবিধানিক সংস্কার, কারণ একটা রাষ্ট্র কাঠামো কেমন হবে, একটা রাষ্ট্র কেমনভাবে পরিচালিত হবে সেটা তার সংবিধান নির্ধারণ করে, বা শাসনতন্ত্র যেটা আমরা বলি, রাষ্ট্র পরিচালনার আইন। তো এই জায়গাটা যদি, যে কথাটা এর আগে সম্ভবত মহিউদ্দিন ভাই বলে গেছেন যে এইটা তো রাজনৈতিক দলগুলো নির্ধারণ করে নেই, না, এটা রাজনৈতিক দলগুলোই নির্ধারণ করেছে। তারা দীর্ঘ 9 মাস এটা নিয়ে আলোচনা করেছে ঐকমত্য কমিশনে, 35টা রাজনৈতিক দল। সো দ্যাট একটা রাজনৈতিক দলের বাইরে করেছে কিছু লোকজন, এই ঠিক না। তো সেই জায়গাটা আমি আশা করব যে এই গণভোটের রায় মেনে নিয়ে এই সংস্কারগুলো করে একটি আধুনিক কল্যাণকর রাষ্ট্র কাঠামো তৈরি করবে। জি, অনেক ধন্যবাদ তাহসিন রিয়াজ। আপনার কাছে শেষবারের মতো আসতে চাই, আক্রমণাত্মক, উস্কানিমূলক কিংবা ধরেন চাঁদাবাজ বলে দিলাম, কিন্তু সুনির্দিষ্টভাবে আপনি একটি অভিযোগ নিয়ে স্পষ্ট করে সংসদে বিরোধী দল হিসেবে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলবেন, সেরকম বিরোধী দল হিসেবে আপনাদের দেখতে চাই এই সময়টা এসে। আপনারা কি সেই রকমটাই প্রত্যাশা করেন যে একজন বিরোধী দলের ভূমিকা আসলে সেরকমটি হওয়া উচিত? না, এটা প্রত্যাশা না করার তো কোনো কারণ নেই, এবং বিরোধী দলের আসলে মানে যে মডেল এটাই হওয়া উচিত। তারা ফ্যাক্ট নির্ভর কথা বলবে এবং অবভিয়াসলি মানে কোনো ধরনের গোজামিলের আশ্রয় তারা নিবে না, বরং তারাও তো আসলে অ্যাকাউন্টেবল। তারা যেরকম মানে আপনার গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল করবে, তাদেরও কিছু অ্যাকাউন্টেবিলিটি তো রয়ে গেছে, কারণ তারাও কিন্তু জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য। সেখানে একটা ছায়া সংসদ হোক এবং গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল করা, গভর্নমেন্টকে সহযোগিতা করা, এই দুইটাই জারি থাকতে হবে প্যারালালি। এবং তার চেয়ে বড় কথা একটা বিষয়, মানে ইতিমধ্যে এটা মনিয়াপা বলেছেন, দেখেন দিন শেষে জনগণের কাছে আপনাকে ফিরে যেতে হবে। জি, আপনি, এটা আপনার সিদ্ধান্ত যে আপনি 5 বছর থেকে ফিরে যাবেন নাকি এমন কোনো কার্যক্রম করবেন যে জনগণ 2 বছর পর আপনারা আবার আপনাকে চলে যেতে বাধ্য করে। অনেক ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি। এটা কি কেবলই ক্ষমতা হস্তান্তরের আয়োজন, নাকি গণতন্ত্রের ভিত্তি পুনর্গঠন একটা পরীক্ষা হতে যাচ্ছে আপনার দলের জন্য? আমি আবারও এটাই বলছি যে এটা একটা গণতন্ত্র মানে শেষ হয়ে যাওয়া, ভঙ্গুর গণতন্ত্র, নষ্ট হয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারের একটা পন্থা মাত্র। এই পন্থায় এই গণতন্ত্রকে এত বেশি অ্যালার্মিং এবং এত বেশি অ্যালার্ট হয়ে এই গণতন্ত্রটাকে আদর করে যত্ন করে মানে বড় করতে হবে, যেটা চিন্তার বাইরে। একটুখানি এদিক ওদিক হলে নিচে গিরিখাদ। তো গণতন্ত্রটাকে বিএনপির হাতে পড়েছে। আমরা আশা করব বিএনপি এই গণতন্ত্রটাকে সত্যিকার অর্থে উদ্ধার করবে। যদি আমার পছন্দের বাইরেও যায়, আমি মানে বিএনপির কথা বলছি, তবুও সেটা উদ্ধার করবে। আমি চাই গণতন্ত্রের বিউটিটা সবখানে ছড়িয়ে পড়ুক, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে, এবং জনগণ হোক তার উপকারভোগী। সরকার ও বিরোধী দল দায়িত্বশীল আচরণ করবে, যারা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিজয়ী হয়েছে, সাধারণ মানুষের কথা চিন্তা করে, রাষ্ট্রের কথা চিন্তা করে। শেষ করছি বাংলাদেশ ইলেকশন আজকের মতো এখনকার মতো।